ঢাকা রেসকোর্স পল্টন ময়দান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো লাখো মানুষের বাঙালির উদ্দেশ্যে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভাইরা আমার, আজ বড় দুঃখ ক্লান্ত হৃদয় মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে আমার ভাই রক্তলাল রঞ্চিত হয়েছে। এদেশের মানুষ বাঁচতে চায়, এদেশের মানুষ মুক্তি চায়, এদেশের মানুষ তার অধিকার ফিরে পেতে চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলার মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসবো, সেখানে বাংলার কার্যকর বাসস্থান তৈরি করব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ফিরে মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরে বাংলার এক করুণ ইতিহাস, 23 বছরে বাংলা মানুষের রক্তের ইতিহাস, 23 বছরে বাংলার মনুষ্যত্ব নরনারী আত্মনাতির ইতিহাস, 23 বছরে বাংলা রক্তের রাজপথ রঞ্জিতের ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইকান সাহেব মাসুল্য জারি করে রেখেছেন, এমনকি 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম হিসেবে রেখেছেন। 1969 সালে 6 দফা আন্দোলনে 7ই জুন আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আবার আন্দোলনে আইয়ুব পতনের পর ইয়াহিয়া খান সাহেব জোরদার দিলেন। তিনি বললেন, এদেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা তা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, আমি পাকিস্তানি মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, আপনি 15ই ফেব্রুয়ারিতে জাতীয় অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না। তিনি রাখলেন জনাব বুদ্ধ সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, সেখানে আলোচনা করব। এমনকি আমি এই পর্যন্ত বললাম যে ন্যায্য কথা বলে যার সংখ্যা একজনের বেশি হয়, যে ন্যায্য কথা বলবে তা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে ছিলেন, তিনি আলোচনা করে গেলেন। তিনি বলে গেলেন, আজকের আলোচনার দরজা এখানে বন্ধ নয়, আরো আলোচনা হবে। আমি বললাম, সাময়িক আইন মাসুল উড্ড করতে হবে, আর সাময়িক বাহিনী লোকদেরকে ডেকে ফেরত নিয়ে যেতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। আমি শুধু প্রধানমন্ত্রিত্ব চাই না, এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি ছড়ে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। তোমরা আমার ভাই, তোমরা বেঁকে থাকো, কেউ তোমাদেরকে কিছু বলবে না। 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। আমরা যখন মরতে শিখেছি, কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু এদেশের মানুষকে যদি খতম করার চেষ্টা করা হয়, তাহলে বাঙালি বুঝে শুনে কাজ করবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ধন্যবাদ। আপনি এই বক্তব্যটা কোথা থেকে শিখেছেন? এটা আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমি এই জাতির জন্য বঙ্গবন্ধুরে খুব ভালোবাসতাম, এবং দেশাত্মবোধক গান শুনতাম। এবং এই আগে তো অডিও রেকর্ডে আসছিল না, কলের গান ছিল, কল রেকর্ডার ছিল। তখন আমি খোলাবাদ নিয়ে আমি চেষ্টা করতাম যে যাকে ভালোবাসতাম, জাতির জন্য বঙ্গবন্ধুর আদেশে রাজনীতি করি এখন বর্তমান সময়ে। আর বঙ্গবন্ধু এত জনপ্রিয় আমার জন্য আছেন, আমি তাকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছি। এবং আজ পর্যন্ত
হ্যাঁ ওনার প্রতি আমার শ্রদ্ধা আন্তরিকতা রয়েছে, যার জন্য আমি লিখ করি। এই ভাষণটা উনি আজকে- কবে দিয়েছিলেন? আমি 1975 সালে আমি সাধারণভাবে করি, তবে আমার ভুল ত্রুটি আছে। হ্যাঁ, তবে আমি এই বুক ভরা ভালোবাসা নিয়েই আজ পর্যন্ত আছি। কিন্তু আমি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মোহনগঞ্জ, নেত্রকোনা। আচ্ছা, আপনি ক্লাস 3 থেকে এই ভাষণটা জি জি, এটা আমি কখনো স্কুলে কখনো প্রতিযোগিতায় এরকম বলছেন? আমি এই ধরনের কোনো বলছি না, তবে আমি পোলাবান নিয়ে এই সময় আমি কইতাম যে ভাবতাম যে জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণ করার জন্য আমি অনেক পোলাবানকে নিয়ে শিক্ষা দিতাম, হতাম। তখন তো অনেক ভুল ত্রুটি হয়তো সেই সময়কার যেহেতু যুদ্ধ সময় আপনার বয়স কত ছিল? বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয় ও যুদ্ধের সময় আমার বয়স 6, 6.5 এরকম ছিল। তখন তো এই বক্তব্য আপনি পারেন। তখন এই বক্তব্য আমার বলতে হয়, তখনই আমি ছোটো সময় এটা চর্চা করতাম, করতাম। কিন্তু এটা কখনো আমি এই আজ পর্যন্ত এটা কোনো করি নাই, চর্চা করি নাই। তার জন্য মোহনগঞ্জ কোথায় আপনার বাড়ি? জি, মোহনগঞ্জের ঠিকানাটা বলেন। আপনার নাম কি আর ঠিকানাটা বলেন। মোহনগঞ্জ, গ্রামের নাম সুদ্দেকপুর, থানা মোহনগঞ্জ, জেলা নেত্রকোনা। নাম? মোহাম্মদ ফেরদৌস। সিলেটে কি করেন? সিলেটে আমি এক আবাসিক হোটেলে আগে কর্ম করতাম। এখন তো একটা পান দোকান দিয়েছি। কোথায়? পান দোকানটা কোথায়? তো মিলিনিয়ামের লাগা। আচ্ছা, আপনার পড়াশোনা করেছেন কতটুকু? আমি ক্লাস 4 পর্যন্ত পড়ে, যেটা আমার দুর্ভাগ্য। আর মা বাবার আর্থিক অবস্থা আমি হারলাম না, যার জন্য এই অবস্থানে আছে। আচ্ছা আচ্ছা, এখন বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা, আপনার ছেলে মেয়েদেরকে কখনো শোনাইছেন এই এই ভাষণটা? ছেলে মেয়েদেরকে আমি এই কথাই বলছি যে তোমার আব্বা তো লিক করে, তোমার আব্বা যাকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত আমি জাতির জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং এই দল করি, যার জন্য এটা আমার নিজের বুকেই চাপা দিয়ে রেখেছিলাম, তা আজ পর্যন্ত আমি প্রকাশ করিনি। বাচ্চাদেরকে এই ভাষণটা শোনান নাই? কিছু শোনাইছিলাম, বাদে বাচ্চারা আমার বললো, আব্বা তুমি বঙ্গবন্ধুর এত ভালোবাসো। আমি আমার বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি, যেহেতু আমার আপন চাচা মুক্তিযোদ্ধা এবং আমি বঙ্গবন্ধুর ভাষণ শুনতাম। সেই সময় আমি একটা আশা করছিলাম যে আমি যদি এভাবে হাঁটতাম তবে আমার ভুল ত্রুটি হয়, সেজন্য আমি কোনো আর করি নাই, চর্চা করি নাই। তবে মনে মনে হৃদয়ে রাখছি, কিন্তু আমি যে এগুলা জানি সেগুলা আজ পর্যন্ত কারোর সাথে প্রকাশ করি নাই। বঙ্গবন্ধুর এই যে ভাষণের যে কথাগুলা, এগুলো আপনি বুঝেন সবগুলা? বুঝি। এখন তো আমি ঠিক মতন পুরাপুরি এটা অডিও, এখন তো বর্তমানে অডিও রেকর্ডার আছে, তবে এটা সম্পূর্ণটা এটা আমার কিছু ভুল ত্রুটি আছে, ভুল আছে, কিন্তু এটা আমি চর্চা করছি না এবং এই নেশায় দিছি না। কিন্তু ভিতরে মনে মনে জাগে যে 21শে ফেব্রুয়ারি আয়, 16ই ডিসেম্বর আয়, 7ই মার্চে আয়, তখনই আমার এইটা জাগে। আপনার পুরো নামটা আবার বলেন। মোহাম্মদ ফেরদৌস মিয়া। আর ছেলে সন্তান কয়জন বলছিলেন? আমার 2 ছেলে 2 মেয়ে। ঠিক আছে।